সড়ক দুর্ঘটনায় 4 জেলায় প্রাণ গেছে 10 জনের। ছাদ উড়ে যাওয়ার পরও 10 কিলোমিটার ছুটল যাত্রীসহ বাস। সংস্কার ইস্যুতে মতভেদ থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন না বিশ্লেষকেরা। গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগানোর আহ্বান। 6 দাবিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, কাফনের কাপড় পরে মিছিল। এবং রাজধানীতে 80 টাকার নিচে মিলছে না কোনো সবজি, চাল পেঁয়াজের বাজারও চড়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। সড়ক দুর্ঘটনায় 4 জেলায় প্রাণ গেছে 10 জনের। এর মধ্যে হবিগঞ্জে প্রাণ গেছে 4 ইটভাটা শ্রমিকের। ময়মনসিংহ ও সিরাজগঞ্জে 2 জন করে মারা গেছেন দুর্ঘটনায়। চুয়াডাঙ্গায় বাস চাপায় নিহত ভ্যানের চালক যাত্রী। অন্যদিকে মুন্সিগঞ্জে কয়েক দফা সংঘর্ষে ছাদ উড়ে যাওয়ার পরও 10 কিলোমিটার ছুটেছে যাত্রীবাহী বাস। কারো প্রাণের পরোয়া করেনি চালক। বৃহস্পতিবার দুপুরে দ্রুতগতির একটি মাইক্রোবাস নন্দীবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত হন 4 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। শুক্রবার মধ্যরাতে পিকআপে চেপে কাজ শেষে হবিগঞ্জে ফিরছিলেন 17 ইটভাটা শ্রমিক। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মতভেদ থাকলেও নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বিশ্লেষকেরা। বলছেন এতে অবাধ সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিতে চাপ তৈরি হবে মতৈক্য। পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের সুযোগ কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন তারা। 5 আগস্টের পর নির্বাচন ও সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় এক সময়ের জোটসঙ্গী জামায়াতের। তবে সম্প্রতি নির্বাচন নিয়ে 2 দলের চাওয়া প্রায় অভিন্ন। বিএনপি, জামায়াত আর সেনাপ্রধানের 18 মাসের সময়সীমা বিবেচনা করে আগামী ফেব্রুয়ারিতে ভোটের আশা অনেকের। তবে এক্ষেত্রে এনসিপির বক্তব্যে বাধা তৈরি হয়। দলটি নির্বাচনের পরিবেশ নিয়ে অভিযোগ করছে। রাজনৈতিক দলগুলোর এমন বিভক্তি থাকলেও নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। উল্টো এতে সুষ্ঠু ভোট আয়োজনে চাপ তৈরি হতে পারে বলে আশা তাদের। দুইটাই ইম্পর্টেন্ট আলোচনা, একটা তারিখ চাই আর হলো নির্বাচন করার মতো পরিবেশ চাই। তো ইতিমধ্যে আমরা যদি সবার সাথে কথা বলি, সব রাজনৈতিক দলের সাথে দেখবেন আপনি সবারই কিছু অভিযোগ আছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনের জন্য কারোর জন্য অসুবিধা না হয়, কোনো দলের জন্য এবং কোনো দলের জন্য সুবিধা না পায়, এই ব্যবস্থাটা নিশ্চিত করা সরকারের দায় আছে এবং এই বৈঠকগুলো সরকারকে এই চাপটা দিবে। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মতভেদ হবে এবং একটা নির্বাচন না হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হবে, আমি এটি কোনোভাবে দেখি না। সেক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা আমি বললাম যে পলিটিক্যাল ডিসকাশন বা পলিটিক্যাল ইন্টারাকশনটা কিন্তু সরকারের বাড়াতে হবে। এদিকে তৃতীয় শক্তির উত্থান ঠেকাতে সব দলকে নির্বাচন বিষয়ে একমত হতেই হবে বলে জানাচ্ছেন বিশিষ্টজনেরা। রাজনীতি চায় না যে শক্তি, সেই শক্তির হতে উত্থান করতে পারে। এই জন্য সবাই কিন্তু চিন্তিত। মধ্যে মনে হচ্ছে যে কাল সকালবেলা, তবে আমার কেন যেন মনে হয় রাজনীতিবিদদের মধ্যে একটা সেন্স ফিরে আসবে। তারা চাইবেন যে একটা সমাধান হোক। আর আমরা তো এই লড়াইটা করেছি একটা নির্বাচনের জন্য। ওই নির্বাচনে যদি অনিশ্চিত হয়ে যায় তাহলে তো বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ খুবই অন্ধকার। জনগণের অধিকার রক্ষায় অভ্যুত্থানের সুযোগ কাজে লাগিয়ে নির্বাচন সংস্কার সহ সব বিষয়ে দলগুলোকে আন্তরিক হওয়ার পরামর্শও দিচ্ছেন বিশ্লেষকেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ উভয় সংকটে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সংকট সমাধানে আরাকান আর্মি এখন বড় সমস্যা বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার ফরেন সার্ভিস দিবস উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারছে না, আবার তাদের এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। তবে জাতীয় স্বার্থে আলোচনায় বসা যেতে পারে বলেও জানান তিনি। এছাড়া 2 মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী সফরে ট্যারিফ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও জানান, বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে দেশ থেকেই 80% সমস্যা তৈরি হয়।
পরে দূতাবাসগুলোকে তা সামলাতে হয়। এজন্য প্রশিক্ষণের উপর জোর দেন তিনি। শ্রমিকদেরকে বিদেশে পাঠাই, আমাদের কর্মীদেরকে বিদেশে পাঠাই, তাদের 80% সমস্যা আমরা ঢাকা থেকে তৈরি করে পাঠাই, আর 20% সমস্যা সৃষ্টি হয় মিশনে যাওয়ার পরে। কিন্তু সেই 100% সমস্যার সমাধানের দায়িত্ব কিন্তু আমার মিশনগুলোর উপর এসে পড়ে। 6 দফা দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেন তারা। এ সময় সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুত দাবি মানার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। সব ধরনের বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। কারিগরি শিক্ষাক্ষেত্রে এখনও বৈষম্য কাটেনি বলে দাবি করেন তারা। এ সময় পেশাজীবী সংগঠনের সবাইকে পাশে থাকার আহ্বান জানায় কারিগরি শিক্ষা আন্দোলন। এর আগে গেল বুধবার 6 দফা দাবিতে ঢাকার 7 রাস্তার সড়ক অবরোধ করেন সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে গতকাল সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সাথে বৈঠক হলেও তাতে অসন্তোষ জানান আন্দোলনরতরা। এরকম বৈঠক আমাদের সঙ্গে এর আগেও 9 থেকে 10 বার করা হয়েছে, শুধু তারা আশ্বাস দেয়, কোনো সিদ্ধান্ত দেয় না। তারা এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল থেকে আসে, আর আমরা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারা কিভাবে ওই সমমান শিক্ষাগত যোগ্যতা এসে আমাদেরকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ল্যাব শিখাবে। সরকার পক্ষকে বারবার সময় দিতে চাচ্ছি, তারা যেন আমাদের দাবিগুলো দ্রুত থেকে দ্রুত সময়ে বাস্তবায়ন করুক। আমরা বাধ্য হয়ে বর্তমানে রাজপথে অবরোধ সহ রেলপথ অবরোধ এমন সংগঠন যারা এমন এই কর্মসূচি রাখছি। আমাদের দাবি বাস্তবায়ন না হলে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিত হবে, কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করবে। এদিকে 6 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় কাফনের কাপড় নিয়ে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে জুমার নামাজ শেষে বগুড়া শহরের কলোনি এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে শিক্ষক শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে 0 পয়েন্ট হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বাটার মোড় এলাকায় অবস্থান করে শিক্ষার্থীরা। এ সময় অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলের দাবি জানান তারা। এর আগে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষার্থীরা। পলিটেকনিক শিক্ষার্থীরা কোন অবস্থায় থাকলে তারা রাজপথে দাফনের কাপড় পরে নামতে পারে। আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব কারিগরি সেক্টরের এই 6 দফা দাবি মেনে নিয়ে আমাদেরকে শান্ত করুন। কালকে আমাদের আশ্বাস দেওয়ার জন্যই ডাকা হয়েছিল। আমরা ভেবেছিলাম যে হ্যাঁ আমাদের হয়তোবা তারা কোনোভাবে সাহায্য করতে পারবে। বলছেন তোমাদের দাবি মানবো 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 মানবো, কিন্তু কোনো লিখিত দিচ্ছেন না, যার বাংলা অর্থ একটাই, প্রতারণা। বিএনপিকে পাশ কাটাতেই এ সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য অনতিবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবিও জানিয়েছেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির নেতা ইলিয়াস আলী চৌধুরী আলমসহ গুম হওয়া সকল নেতাকর্মী সন্ধানের দাবিতে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। বিএনপি যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যেতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আওয়ামী ষড়যন্ত্রকারীদের রক্ষা করা হচ্ছে দাবি করেন তিনি। হাসিনার মতো অন্য কোনো ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদেরও তাড়ানো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে যে ডেডলাইন দেয়া হয়েছে সে সময়ের মধ্যে সংস্কার ও মানবতা বিরোধীদের বিচার সম্পন্ন করে নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সকালে কুমিল্লার লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌরসভার কর্মী সভায় তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া অবাধ, নিরপেক্ষ ও নিরাপদ করার জন্য প্রশাসনিক ও সাংবিধানিক ন্যূনতম সংস্কার শেষ করে হাসিনা এবং তার সহযোগীদের বিচার করতে হবে। এ সময় জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি। তবে স্বৈরাচার সরকারের সময়ের মতো পাতানো নির্বাচনের চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য তার।
সরকার বলেছে 26 জুন অথবা 25 ডিসেম্বর। আপনি যে সময় পারেন নির্বাচন করেন, কিন্তু প্রোভাইডেড 14,024 মতো নির্বাচন হলে এই নির্বাচন বাংলার মানুষ হতে দেবে না। ফিলিস্তিনের গাজায় গণহত্যা, ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস ও মুসলিম অধিকার খর্ব করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করেছে জমিয়াতে উলমায়ে ইসলাম বাংলাদেশ। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল হয়েছে। দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি গাজায় ইসরায়েলি হামলার অচিরেই বন্ধ ও তীব্র প্রতিবাদ জানান। ভারতের মোদী সরকার বিতর্কিত ওয়াকফ বিল পাশ করে মুসলিমদের অধিকার খর্ব করার চেষ্টা করছে। বিতর্কিত ওয়াকফ বিল আইন বাতিল করার আহ্বান জানান আফেন্দি। এই নির্যাতন নিপীড়ন বন্ধ না হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও জানান তিনি। পৃথিবীতে ইহুদিদের কোন স্থান থাকতে পারে না। ভারতের মসজিদ মাদ্রাসার নিরাপত্তা বিধানের সাথে সাথে মুসলমানদের ধর্মীয় অধিকার সংরক্ষণ করতে হবে। ইহুদিবাদের উর্বর ভূমি বানানোর যে চেষ্টা করা হচ্ছে, গাজা এবং রাফা ইহুদিবাদের উর্বর ভূমি হবে না। এই জায়েজ শক্তিটা নিয়ে লড়ুন, দেখবেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। আপনারা গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে 2 শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে পূর্ব আরেজপুর এলাকার সানোয়ার মিয়ার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়। তাদের একজনের বয়স 6 ও অপরজনের বয়স 4 বছর বলে জানা গেছে। মা সালেহা বেগমের দাবি, দুপুরে 2 শিশু বাসায় ঘুমিয়েছিল। হঠাৎ অজ্ঞাত এক ব্যক্তি ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে পালিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, আব্দুল বাতিন মিয়া পরিবার নিয়ে আরিজপুরের রূপবানের টেক এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় বাসায় শিশুদের মা থাকলেও বাবা বাইরে ছিলেন। এ নিয়ে আরো জানাতে এবার গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ কি বলছে এই ঘটনার বিষয়ে, এবং এলাকাবাসী কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা, তারা কি জানিয়েছেন? দেখুন, পুলিশের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে 5:45টার দিকে আজকে টঙ্গীর আরিজপুরের একটি ফ্ল্যাটের 8তলা ফ্ল্যাটের 3য় তলা থেকে এই 2 শিশু অর্থাৎ আব্দুল্লাহ এবং মালিহার মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং এই ঘটনায় এখন আমরা যেটি জেনেছি যে নিহতের মা এবং বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে এবং যে মরদেহ আছে দুজনের, সেই মরদেহটির সুরতাল প্রতিবেদন করে লাশ কিন্তু এখন থানায় নিয়ে আসা হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই যে লাশবাহী যে ফ্রিজিং গাড়ি, সেই গাড়িতে লাশ দুটি রাখা হয়েছে। এবং আমরা যেটি জেনেছি পুলিশের মাধ্যমে যে 4:45টার দিকে যে নিহতের মা, তার ভাষ্যমতে যে ফ্ল্যাটের ভিতর অজ্ঞাত একজন ব্যক্তি সেখানে প্রবেশ করে এবং তার যে 2 শিশু আব্দুল্লাহ এবং মালিয়া, তাদেরকে এলোপাথারি কুপিয়ে হত্যা করে চলে যায়। এবং পরবর্তীতে তিনি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিন্তু মরদেহ উদ্ধার করেন। এবং এই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু কোনো মামলা হয়নি। আশেপাশের যে স্পটটি যেখানে রয়েছে ঘটনার আলামত, সেই আলামত সংগ্রহের জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়েছেন এবং পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ পিবিআইয়ের একটি টিম সেখানে পৌঁছেছে এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু বিষয়টি দেখছেন এবং এটি আসলে কিভাবে ঘটলো, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেই বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জেনেছি। এবং তারা বলছেন যে যে ঘটনাটি ঘটেছে এটি অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা এবং এই ঘটনায় যেই দায়ী থাকুক তাদেরকে গ্রেপ্তার সহ মূল যে রহস্য সেটি উদ্ঘাটনে তারা দ্রুততম সময়ে চেষ্টা করবেন এবং যাতে অপরাধী দ্রুতই গ্রেপ্তার হয় সে প্রচেষ্টা তাদের রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল গাজীপুরের 2 হত্যাকাণ্ডের, শিশু হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।